হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদেরকে একই সাথে দুইটি ভৌতিক সত্য ঘটনা শোনাতে চলেছি। এর মাঝে প্রথম যেই ঘটনাটি, এটি খুবই মর্মান্তিক। ঘটনাটি পড়ার পর আমার কাছে খুবই খারাপ লেগেছে। জানি না ভয়ের হবে কিনা, কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর এই ঘটনাটি যিনি লিখেছেন ওনার নাম রোশনি। উনি ওনার বাড়ি বা ঘটনার স্থান কোনোটাই উল্লেখ করেননি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর এই ঘটনাটির নাম দিয়েছেন উনি ভুতুরে স্কুল। যে ঘটনাটি আজ বলতে যাচ্ছি সেটি আজ থেকে প্রায় কয়েক বছর আগে ঘটেছিল। বিদ্যালয়টি স্বাভাবিকভাবেই তার কার্যক্রম চালাতো। তখন আমাদের বিদ্যালয়ের ৬-৭ জনের কোনো একটি ক্লাসের গ্রুপের মধ্যে এক আশ্চর্য প্রতিযোগিতা চলতো। আর এই আশ্চর্য প্রতিযোগিতাটি হলো বিদ্যালয়ে সবার আগে আসার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতারই এক অংশরূপে একদিন স্কুলের একজন ছাত্রী ভোরের আবছা আলোয় বিদ্যালয়ে চলে আসে। স্বাভাবিকভাবেই এত সকালে বিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকার কথা, কিন্তু সেদিন তার সাথে ব্যতিক্রমী কিছু ঘটল। সে গিয়ে দেখল বিদ্যালয়ের মূল দরজা একদম খোলা আছে। সে এটাকে তেমন একটা গুরুত্ব না দিয়েই বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলো। কিন্তু সে নিজেও জানে না যে তার কাছে গুরুত্বহীন মনে হওয়া এই আশ্চর্য জিনিসটাই তার জীবনে কালো ছায়া হিসেবে নেমে আসতে চলেছে। বিদ্যালয়ের মূল দরজা বন্ধ থাকে বলে ক্লাসরুমগুলিতেও তালা দেওয়া থাকে না। তাই সেই ছাত্রীটি তার ক্লাসরুমে গিয়ে স্কুল ব্যাগটি রেখে প্রতীক্ষা করতে লাগলো অপর বন্ধুর। এরকম সাত সকালে বিদ্যালয়ে কেউই নেই, কিন্তু আছে শুধু দুইজন ব্যক্তি। প্রথম ব্যক্তিটি হলো সেই মেয়েটি নিজে, আর দ্বিতীয় ব্যক্তিটি হলো তার গণিতের শিক্ষক। এরকম সকালে কোনো শিক্ষকের স্কুলে আসার কথা নয়, কিন্তু মেয়েটি ভাবলো কোনো জরুরি কাজ আছে বোধহয়, তাই শিক্ষক তাড়াতাড়ি এসেছেন। আর এ কারণেই হয়তো বিদ্যালয়ের মূল দরজা খোলাই ছিল। এরপর সে বিষয়টাকে আর তেমন গুরুত্ব দিল না। এরপর শিক্ষক ছাত্রীটির কাছে এসে বলল, এত তাড়াতাড়ি এসে পড়েছ যখন, চলো তোমাকে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই, ক্লাসরুমের ভিতরে চলো। মেয়েটিও শিক্ষকের কথায় সম্মতি জানিয়ে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছে। শিক্ষক মহাশয় আগে, আর তার পেছনে সেই ছাত্রীটি হেঁটে হেঁটে ক্লাসরুমের ভিতরে যাচ্ছে। হঠাৎই মেয়েটির চোখ চলে গেল গণিত শিক্ষকের পায়ের দিকে। আশ্চর্য আশ্চর্য সেই শিক্ষকের পাগুলি। শিক্ষকের পায়ের পাতাগুলি সামনে নয় পিছনের দিকে মোড়া। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরিয়ে আসলো না। তার চিৎকার যেন তার গলাতেই আটকে গেছে। তার কেমন যেন মনে হতে লাগলো কেউ হয়তো তার গলা আটকে রেখেছে। তার গলা দিয়ে যেন আর কোনো কথাই আসছে না। সে ভয়ে ভয়ে তার শিক্ষকের সামনে গিয়ে ইশারায় বোঝালো সে ওয়াশরুমে যেতে চায়। এই বলে সে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াশরুমে গিয়ে সে নিজের চোখে মুখে জলের জাপটা দিতে লাগলো। আচমকাই তার মনে হতে লাগলো তার মাথার চুলের সাথে যেন কোনো কিছু স্পর্শ হচ্ছে। উপরের দিকে তাকাতেই সে দেখল তার গণিতের শিক্ষকের উল্টো পায়ের পাতা তার মাথায় স্পর্শ হচ্ছে, আর সেগুলি দেদারে ঝুলছে। এরপর সেই শিক্ষকটি আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। চোখের নিমিষে সে সেই ছাত্রীটির ঘাড় ধরে বেসিনের উপর তার মাথা রেখে ভারী কিছু একটা দিয়ে তার মাথা থেতলে দেয়। ছাত্রীটির জীবনদীপের অগ্নি এখানেই সমাপ্ত হয়। ধীরে ধীরে সময় গড়িয়ে গেল। স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীর ভিড় বাড়তেই এই বীভৎস ঘটনার সবার নজরে আসে। কিভাবে কি হলো তা জানার তাগিদে স্কুলে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হলো। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসতেই এক চাঞ্চল্যকর দৃশ্য সবার সামনে উপস্থিত হলো। মেয়েটি সকালে যার সাথে ছিল সে কোনো গণিতের শিক্ষক ছিল না। না ছিল তার কাছে বা আশেপাশে কোনো মানুষ। মেয়েটির গুরুত্ব না দেওয়া অস্বাভাবিক জিনিসগুলি তার জীবনে কাল হয়ে নেমে এসেছে।
মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনায় গণিত শিক্ষকের প্রতিচ্ছবি চলে আসে, কারণ সমস্ত শিক্ষকের মাঝে গণিত শিক্ষকই সবার আগে বিদ্যালয়ে আসেন। আর এই কারণেই মেয়েটি হয়তো সেই ঘটনাটিকে তেমন কোনো গুরুত্ব দেয়নি। তবে এত সকালে একজন শিক্ষকের স্কুলে আসার ঘটনা নিতান্তই রহস্যময়। মেয়েটির বোঝা উচিত ছিল এই রহস্যময় ঘটনার পর যে ওয়াশরুমে রহস্যজনক এবং শোচনীয়ভাবে মেয়েটির মৃত্যু ঘটেছিল, সেই ওয়াশরুমটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে অভিভাবকদের ক্রোধে সেই বিদ্যালয়টিকেই চিরতরে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে বিদ্যালয়টিকে একটি নতুন জায়গায় তৈরি করা হয়েছে, আর পুরনো সেই বিদ্যালয়টি এখনও আগের অবস্থানে থেকে এক ভুতুড়ে ঘটনার সাক্ষী হিসেবে প্রহর গুনছে। দিনের বেলাতেও সেই পুরনো বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তেই দেহের মধ্যে কেমন জানি একটা ভয়ের শিহরণ খেলে যায়। মনে করিয়ে দেয় সেই ছাত্রীটির রহস্যজনকভাবে মৃত্যুর কথা। প্রথম ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানান। আর ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। এখন চলুন দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি, আর এটি একটি ট্রেনের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটির নাম দিয়েছেন উনি ট্রেনের ভূত। শেষ রাতের ট্রেন ছিল 1:30-এ। আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও ট্রেনের দেখা নেই। সৃজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দিনের বেলায় এই স্টেশন যতটা ভিড় থাকে, রাতের বেলা ঠিক ততটাই শান্ত। ঝিঝি আর কুকুরের সেই উদ্ভট ডাক ছাড়া আর কোনো কোলাহল কানে আসছে না। স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করলাম ট্রেনের খবর কি। তিনি অত্যন্ত বিজ্ঞের সাথে উত্তর দিলেন, ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসছে। রাত প্রায় 3টে নাগাদ ট্রেন স্টেশনে হাজির হলো। রাতের ট্রেনের এটাই মজা, কোনো ছোটাছুটি নেই, ভিড় নেই, একদম ফাঁকা। আমাদের সিট ছিল 2nd ক্লাসে। উঠে দেখি একটি জনমানবের পাত্তা নেই। স্টেশনে যে মানুষগুলি ছিল তারা সবাই জেনারেল কেবিনে উঠে পড়েছে। রাতে অনেকবার ট্রেন ভ্রমণ করেছি, কিন্তু এত শুনশান কেবিন জীবনে প্রথম দেখছি। ট্রেন তার নিজের ছন্দ ধরতেই সৃজা ব্যাগ থেকে খাবারটা বের করতে যাবে, এমন সময় পিছন থেকে একটি কর্কশ গলা ভেসে এলো, আমাকে একটু জল দেওয়া যাবে? পিছনে তাকিয়ে দেখি আপাদমস্তক চাদর দিয়ে ঢাকা একটা বুড়ো দাঁড়িয়ে আছে। এই গরমের দিনেও এমনভাবে চাদর মুড়ি দিয়ে আছে যে চোখগুলিও দেখা যাচ্ছে না। আমি জলের বোতলটা এগিয়ে দিতেই লোকটি বলল, পরে খাবো। এ কেমন লোক রে বাবা, এক্ষুনি বলল জল খাবে, আবার সেকেন্ডেই মত পাল্টে ফেললো। আশ্চর্য, আমি ট্রেনে ওঠার সময় এই লোকটাকে তো লক্ষ্যই করিনি। পিছনে ঘুরে দেখি লোকটা মুহূর্তের মধ্যে কর্নারের সিটে বসে পড়েছে। সৃজা কিছুটা ভয়ের স্বরে আমাকে বলল, আমার কেমন যেন ভয় ভয় করছে। লোকটা চোর টোর নয় তো? আমি তাকে সান্ত্বনা দিই, কিন্তু মেয়েদের সান্ত্বনা দেওয়া আর বাঘকে গান শোনানো একই ব্যাপার। খাওয়া শেষে ঘুমাতে যাই, কিন্তু বারবার সেই লোকটার দিকে চোখ চলে যাচ্ছে। এরপর কখন যে ঘুমিয়ে গেছি কিছুই মনে নেই। ঘুম যখন ভাঙলো তখন পুরো কেবিনে প্রচুর ঠান্ডা, যেন মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে। সৃজার দিকে তাকিয়ে দেখি বেচারি ঠান্ডায় জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে। জানালা দিয়ে হাত বের করে আমার বোধোদয় হলো না, বাইরে কোনো বরফ পড়ছে না। হঠাৎ আমার নজর কর্নারে বসে থাকা সেই লোকটির দিকে গেল। আশ্চর্য, লোকটা এখানেই বসেছিল, গেল কোথায়? মাঝপথে তো কোনো স্টেশনও আসেনি। আমি সৃজাকে ডেকে তুললাম, সেই লোকটা কোথায়? চোখ ঘষতে ঘষতে সৃজা আমার দিকে দেখতেই চিৎকার করে উঠল, তোমার পিছনে ওটা কে? আমি পিছন ঘুরতেই দেখি একজন কুচকুচে কালো রঙের লোক দাঁড়িয়ে আছে। মুখে রয়েছে অনেকগুলো কাটা দাগ, চোখ দুটি ভয়ানক লাল লঙ্কার মতো, যেন মনে হচ্ছে এই বুঝি ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। দেখতেই আমার সমস্ত শরীর কাটা দিয়ে উঠল। এটা হয়তো সেই চাদর মোড়া লোকটা। লোকটা কি চায় আমাদের কাছে? এ নিশ্চয়ই ডাকাত হবে। সৃজার মুখ ভয়ে ধূসর হয়ে গেল। ইতিমধ্যে আমার নজর লোকটার হাতের দিকে গেল। দেখলাম লোকটা কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি রইল না যে লোকটার মতলব ভালো নয়। আমি কিছু বলতে যাব, এমন সময় সেই ভয়ঙ্কর রূপ ধারণকারী লোকটি কর্কশ ভয়াল গলায় বলে উঠল, আমাকে রক্ত দে, আমি তৃষ্ণার্ত। আমি যেহেতু আর্মিতে কাজ করি, লোকটার এই রূপ দেখে আমি কিছুটা আতঙ্কিত হলেও তেমন ভয় আমি পেলাম না। ওদিকে সৃজার অবস্থা ভয়ে কাহিল। আমি শান্ত গলায় বললাম, রক্ত পান কেন করবেন, জল খান। লোকটা আবারও ভয়াল গলায় বলে উঠল, তার জবাব তোকে দিতে যাব কেন রে? কথাটা শেষ হতে না হতেই লোকটা কাটারিটি উপরে উঠিয়ে আমার দিকে তেড়ে এলো। আমি কোনো মতে পা বাড়িয়ে দিয়ে তার মুখে লাথি মেরে সৃজাকে নিয়ে দৌড়ে বাথরুমে যাওয়ার পরিকল্পনা করি। ইচ্ছে ছিল ট্রেন টানবো, কিন্তু আমি চাইছিলাম আমরা তাড়াতাড়ি যেন পরের স্টেশনে পৌঁছে যাই।
আবার এই শুনশান ট্রেনে চেইন টেনে ট্রেন দাঁড় করালেও কেউ যে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন ভয়ানক পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সৃজা। সে মূর্ছা যায় অবস্থা। ওই অবস্থাতেই তাকে নিয়ে আমি ট্রেনের বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেই, কিন্তু তাতেও রেহাই হলো না। লোকটা বাথরুমের দরজা ঠেলতে লাগলো। কিছুক্ষণের জন্য সবকিছু নিস্তব্ধ। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল লোকটা হয়তো চলে গেছে, কিন্তু চলন্ত ট্রেন থেকে সে কিভাবে যাবে? আমি বাথরুমের দরজা খুলে কিছুটা আড়াল হয়ে দেখতেই লোকটা তেড়ে আসতে দেখলাম। আমি তাড়াতাড়ি দরজাটি আবার বন্ধ করে পিছিয়ে যেতেই বাইরে থেকে একটা দাঁড়ান করে শব্দ এলো, অর্থাৎ লোকটি দরজায় ধাক্কা দিচ্ছে। এই সাধারণ দরজাটা লোকটার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। তাই আমি ঠিক করি লোকটাকে দমাতে আমাকে বাথরুমের বাইরে যেতেই হবে। সৃজা আমাকে বাইরে যেতে দিতে নারাজ। সে কাঁদতে শুরু করলো, কিন্তু একজন আর্মি হয়ে এইভাবে আমি বাথরুমের দরজা এঁটে থাকতে পারি না। সৃজার কথায় কর্ণপাত না করে বাথরুমের দরজা খুলে বাইরে আসতেই লোকটার বীভৎস মুখ দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো, কিন্তু নিজেকে সামলে নিলাম। লোকটা কাটারে নিয়ে আমার দিকে তেড়ে আসতেই হ্যান্ডেল বার ধরে ঝুলে গিয়ে দিলাম তার মুখে একটা লাথি। লোকটা দূরে গিয়ে ছিটকে পড়লো। এবার লোকটা আরও বেশি রেগে গেল। সে যত বেশি রাগছে তার চোখ দিয়ে রক্তের ফোঁটা ততই পড়ছে। বীভৎস লোকটার সাথে এবার কুস্তি শুরু হলো। বুঝতে পারলাম এর শরীরে অসুরের মতো শক্তি। এর সঙ্গে আমি কোনো মতেই পেরে উঠব না। কিছুক্ষণের মধ্যেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি শক্তি কম লাগিয়ে কিছুটা দরজার দিকে পিছোতে লাগলাম। পাটাতনের উপরে আমার পা পড়তেই আমি পিছলে যাবার উপক্রম হলাম। হঠাৎ ভারী কিছু একটা এসে আমার মাথায় লাগলো। আমি সেখানেই পড়ে গেলাম। তবে আমি জানি যে সৃজা নিরাপদে আছে, কারণ জ্ঞান হারানোর আগে আমি ভালোভাবেই লক্ষ্য করেছি যে আমি পিছলে যেতেই সেই লোকটা খোলা দরজা দিয়ে বাইরে পড়ে যায়। এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমাকে ঘিরে রীতিমতো মেলা জমে গেছে, আর একটা চেনা কান্নার শব্দ বারংবার কানে আসছে। উঠে বসতেই দেখি আমি স্টেশনের বেঞ্চে। ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক লোক বলে উঠলেন, বাবু, আপনারা যে কি কুলক্ষণেই রাতের বেলা সেই সেকেন্ড ক্লাসে উঠেছেন কি জানি। কোনো মানুষই রাতের বেলা সেই কেবিনে যাত্রা করে না। আমি বললাম, কেন, চোর ডাকাতের ভয় বুঝি? চোর ডাকাত নয় কো বাপু, আত্মা। আত্মা এক ভয়ঙ্কর আত্মা, রাতে ওই কেবিনে ঘুরে বেড়ায়। সে শুধুই মানুষের রক্ত খায়। আপনারা গতকাল যে লোকটাকে দেখেছিলেন সেটা কোনো লোক নয় কো বাপু, সেটা হলো একটা আত্মা। আজ থেকে 5 বছর আগে ওই কেবিনে একজন লোক উঠেছিল। তার নাকি জলের পিপাসা পেয়েছিল, কিন্তু তার দিকে জল এগিয়ে দিতেই সে জল নয়, তৃষ্ণা মেটাবার জন্য মানুষের রক্ত চাইল। এরপরই নাকি সে একজন মানুষের দিকে তেড়ে যায়। কেবিনের বাকি লোকেরা এতে রেগে যায় আর সেই মানুষটিকে সেখানেই পিটিয়ে মেরে ফেলে। সেই মানুষটির অতৃপ্ত আত্মা আজও ওই কেবিনের একা যাত্রীদের রক্তপান করতে তাদের উপর চড়াও হয়। সেই বয়স্ক লোকটার কথা শুনে বুঝলাম গতকাল রাতে যে লোকটার সাথে আমার লড়াই হয়েছিল সে আসলে কোনো জীবিত মানুষ নয়। আর জীবিত অবস্থায় সেই লোকটি র্যানফিল্ড সিনড্রোম নামে এক ব্যাধিতে আক্রান্ত ছিল। এই র্যানফিল্ড সিনড্রোম আক্রান্ত মানুষ রক্তপান করতে বেশি ভালোবাসে। যদিও আমি ভূত প্রেতে তেমন একটা বিশ্বাস করি না, কিন্তু সেই রাতের ঘটনার পরে মনে কিছুটা হলেও ভূত প্রেতের ভয় ঢুকে গিয়েছিল। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।